আমি কি কোনোদিন আপনার কাছে কোনো কিছু লুকিয়েছি? এত বড় সাহস ওর! কাজটা একটু বড্ড বেশি রিস্কের হয়ে যাচ্ছে না? ওসব মুখের মিষ্টি কথা এখন মুখেই রাখো ভাবি। তবে কিন্তু আমি এ বাড়ির কাউকে ক্ষমা করব না। আর সে তোমাকে আজকে রাতে পুকুর ঘাটে আমাকে বুবু এসে বলল বেচারা একেবারে পাথর হয়ে গেছে। সালেহা বুবু কি তবে কুসুমকে ছোট করবার জন্য বা? আর আজকে আমি সব জানতে পেরেছি, সব। কুসুম, তোর কপালের জোর দেখে তো গ্রামের মানুষ হিংসায় জ্বলে পুড়ে মরছে। রহমত শহর থেকে এবার তোর জন্য যে দামি শাড়ি পাঠিয়েছে, সেটা নাকি এ তল্লাটে আর কারো নেই। ওসব কিছুই না বুবু, আপনি মিছে মিছে এত ভয় পাচ্ছেন। আপনার ভাই তো আপনাকেও একটা সুন্দর জামদানি দিতে চেয়েছিল, কিন্তু অনেক খুঁজেও মনের মতো পাচ্ছিল না বলে এবার আর আনতে পারেনি। থাক থাক, আর আমার কাছে আদিক্ষেতা করতে হবে না। মেজ বউয়ের ওপর যে তার দরদ একদম উতলে পড়ছে, সেটা বাড়ির দেয়ালগুলো পর্যন্ত জানে। আমাদের কথা কি আর মনে থাকে তার? আপনি সবসময় আমায় নিয়ে ভুল বুঝছেন কেন বুবু? সংসারের সবার জন্যই তো সে হাড় ভাঙা খাটুনি খেটে কিছু না কিছু পাঠায়। আমার একার জন্য তো আর পৃথিবী উল্টে দিচ্ছে না। পাঠায় তো নাম কাওয়াস্তে সব ছাই পাস, কিন্তু আসল দামি জিনিস তো তার ওই কাঠের বাক্সেই গিয়ে জমা হয়। আমরা এই বাড়িতে দিনরাত খাটছি, কি আর করা, আমাদের চোখ থাকতে আমরা অন্ধ। বুবু, আমি কি কোনোদিন আপনার কাছে কোনো কিছু লুকিয়েছি? আপনি চাইলে সেই শাড়িটা আমি আজই আপনাকে দিয়ে দিতে পারি। ওটা পরে আপনি খুশি হলেই আমি খুশি। ওরে আমার দয়ার সাগর রে, তোর দয়া দেখানোর কোনো দরকার নেই। নিজের জিনিসের বেশি করে যত্ন করিস। এই গ্রামটা কিন্তু খুব একটা সুবিধার না, কারো উপর নজর পড়লে রক্ষে নেই আর। গ্রামের মানুষ তো খারাপ নয় বুবু। আমরাই যদি নিজেরা ঠিক থাকি আর কারো মনে কষ্ট না দিই, তবে বাইরের মানুষকে ভয় পাওয়ার কি আছে? মন পরিষ্কার থাকলে সব ঠিক থাকে। বেশি ভালো মানুষই দেখাস না কুসুম, দুনিয়াটা কিন্তু অত সহজ না রে। মনে রাখিস, গাছে বেশি ফল ধরলে আর ডালপালা বেশি বাড়লে লোকে কিন্তু সেই ডাল ছাঁটতে এক মুহূর্ত দেরি করে না। আপনি অযথা আমার উপর রাগ করছেন বুবু। আমি শুধু মনে প্রাণে চেয়েছি আমরা সবাই একসাথে মিলেমিশে শান্তিতে দিন কাটাই। এর বাইরে আমার আর কোনো উদ্দেশ্য নেই। মা, দেখলেন তো কুসুমের মেজাজ আর মুখের তেজ? আমাকে আজ ভরা পুকুর ঘাটে মুখের ওপর বলে দিল এই বাড়ি নাকি এখন থেকে তার ইশারায় চলবে, আর আমার কোনো কথা খাটবে না। এত বড় সাহস ওর! আমি মরা পর্যন্ত এই বাড়িতে আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়বে না। ওই কুসুম এসেছে সেদিন, আর আজই রাজত্ব কায়েম করতে চায়। শুধু তাই না মা, আমি নিজের চোখে দেখেছি ওই বদমাইশ আনোয়ারের সাথে কুসুম কাল গভীর রাতে পুকুর ঘাটে চুপি চুপি কথা বলছিল। আমি কাছে যেতেই দুজনে দুই দিকে সরে গেল। আমার সোনার ছেলে রহমত শহরে হাড় ভাঙা খাটুনি খাটছে আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে, আর এই ঢঙি বউ ঘরে বসে এখানে পরপুরুষের সাথে পিরিতি করে বেড়াচ্ছে। মেজ বউ তো সবার সামনে খুব সাধু সাজে মা, আসলে তলে তলে যে সে এত বড় বিষ তা আমরা কেউ আগে ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। ও আমাদের কলিজায় কুড়াল মারছে। আজ বাড়ি ফিরুক রহমত, এই পাপীকে বিদায় না করা পর্যন্ত আমার মনে আর কোনো শান্তি নেই। আমার ছেলের ঘর এভাবে ছাড়খাড় হতে আমি তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না। আমি কি আর সাধ করে এসব বলছি মা? আমি নিজের চোখে দেখেছি যে আনোয়ারের সাথে ওর গোপন আলাপ চলে। তুই ঠিক বলছিস তো সালেহা, মেজ বউকে তো আমি নিজের মেয়ের চেয়েও বেশি বিশ্বাস করতাম। এখন দেখছি ওই হলো ঘরের শত্রু বিভীষণ। বিশ্বাসের মর্যাদা কি আর সবাই দিতে জানে মা? কুসুম আমাদের এই সম্ভ্রান্ত বংশের মুখে কালি মাখাচ্ছে, আর আমাদের ইজ্জত রাস্তার ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে। ওর এখনই বিচার দরকার। ঠিক আছে মা, তুই যখন সব নিজের চোখে দেখেছিস, তবে ওকে আমি আজই উপযুক্ত শিক্ষা দেব। তুই শুধু রহমতের সামনে সাহস করে সব সত্যি কথাগুলো মুখ ফুটে বলবি। শোন আনোয়ার,
মনে আছে তো তোকে ঠিক কী কাজ করতে হবে? তোকে শুধু সুযোগ বুঝে কুসুমের ঘরের জানালা দিয়ে এই চিরকুটটা ভেতরে ফেলে রেখে আসতে হবে, যেন কারো নজরে না পড়ে। আপা, কাজটা একটু বড্ড বেশি রিস্কের হয়ে যাচ্ছে না? যদি গ্রামের মানুষ একবার হাতে নাতে ধরে ফেলে, তবে তো আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। তখন আপনি কি বাঁচাতে পারবেন? ভয় পাস না, আমি আর শেফালি বাড়ির চারপাশে পাহারা দেব। তুই শুধু বিকেলের আজানের পর অন্ধকার নামলে সাবধানে এসে কাজটা সেরে চম্পট দিবি। টাকাটা কিন্তু আমাকে কাজ শেষ হওয়ার সাথে সাথে হাতে হাতে বুঝিয়ে দিতে হবে আপা। আমি শুধু টাকার লোভে এই নোংরা খেলায় নিজের জীবন বাজি রেখে নাচছি, না হলে আসতাম না। টাকার জন্য তোকে কোনো চিন্তা করতে হবে না রে। একবার যদি কুসুমকে এই বাড়ি থেকে আমি বিদায় করতে পারি, তবে রহমতের সব সম্পত্তি আমার হাতে চলে আসবে। এই মেজ বউটা না দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ওর পবিত্র নামে মিথ্যে কলঙ্ক ছড়াতে আমার নিজেরই কেন জানি না একটু খটকা লাগছে, কিন্তু উপায় নেই, যে আমার টাকার খুব দরকার। মায়া দয়া এসব পকেটে পুরে রাখ। কাজ শেষ করে আজ বিকেলে এই গ্রাম ছেড়ে কয়েকদিনের জন্য হাওয়া হয়ে যাবি, যেন কেউ তোর ছায়াটাও খুঁজে না পায়। ঠিক আছে আপা, যখন কথা দিয়েছি তখন বিকেলের আজানের পর আবছা অন্ধকার নামলেই আমি কুসুমের ঘরের পশ্চিমের জানালায় হাজির হব আর চিরকুটটা ছুঁড়ে ফেলে দেব। খুব খেয়াল রাখিস, রহমত যখন ঘর ঢুকবে তখন যেন নিজের চোখে ওই কাগজটা মেঝেতে পড়ে থাকতে দেখে। তবেই আমাদের সাজানো এই পরিকল্পনা একদম 16 আনা সফল হবে। আরে আপনি একদম নিশ্চিন্তে গিয়ে ঘরে শুয়ে থাকুন আপা, শিকার এবার ঠিকই আমার জালে আটকাবে। একবার কলঙ্ক রটলে মেজবউ পালানোর আর পথ খুঁজে পাবে না। কি ভাবি, আজ তো দেখি উনুনের সামনে খুব মন দিয়ে খুন্তি নাড়ছো আর ঘামছো। বড় ভাই আজ শহর থেকে ফিরছে বলেই কি এত সব পদের রাজকীয় আয়োজন চলছে? ও তো অনেকগুলো মাস পর বাড়ি ফিরছে শেফালি, তাই ওর পছন্দের সেই পুকুরের তাজা মাছ আর কচুর লতি রান্না করছি, যেন খেয়ে একটু শান্তি পায়। ওর শরীরটাও নাকি খুব ভেঙে পড়েছে। ভাইয়া তো শহর থেকে এবার গাদা গাদা টাকা আর দামি দামি গিফট নিয়ে আসবে। আমাদের মতো গরিব মানুষদের জন্য কি এবার কিছু আনবে, নাকি সবই তো তোমার জন্যই তোলা থাকবে? তোমার জন্য তো ছোট একজোড়া সোনার কানের দুল আর একটা সুন্দর সুতির শাড়ি আনার কথা চিঠিতে লিখেছিল। দেখি শেষ পর্যন্ত সে বাজার থেকে কি জোগাড় করে আনে। নিজের বেলায় তো বড় দামি নেকলেস, আর আমার বেলা ওইটুকুনি কানের দুল। ভাইয়া আর তোমার বিচার তো দেখছি দিন দিন অনেক বেশি পক্ষপাত হয়ে যাচ্ছে। শেফালি, তুমি কেন আমায় নিয়ে এত হিংসে করছো ভাই? আমি তো বারবার বলেছি আমার যা কিছু আছে সব তোমাদেরই। আমার এই শাড়ি গয়না এইসব নিয়ে আমি কি কবরে যাব? ওসব মুখের মিষ্টি কথা এখন মুখেই রাখো ভাবি। তোমার অন্তরে যে কত মারপ্যাচ আর নোংরামি লুকিয়ে আছে তা আমরা সবাই এখন জানি। বেশি সাধু সাজার ভান করতে হবে না। আমি আসলে কি অপরাধ করলাম যে তোমরা বাড়ির সবাই মিলে আমার ওপর এভাবে চটে আছো? আমার যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমায় শুধরে দাও, আমি ক্ষমা চেয়ে নেব। তুমি কোনো ভুল করনি ভাবি, তুমি ঘোরতর পাপ করেছো যা কিনা ক্ষমার অযোগ্য। সময় এলেই সব হাটে হাঁড়ি ভেঙে যাবে, তখন আর এই মায়াবী ন্যাকামি করে পার পাবে না। আমি কোনোদিন মনে প্রাণে কারোর একটুও মন্দ চাইনি। তোমরা কেন হঠাৎ করে আমার সাথে এমন অমানুষের মতো ব্যবহার করছো তাই তো আমি ভেবে পাচ্ছি না। তোমার শরীরটা এখন কেমন আছে? তোমার জন্য শহর থেকে ভালো কোম্পানির ওষুধ আর কিছু দামি পথ্য কিনে এনেছি, নিয়ম করে খাবে। হ্যাঁ, শরীর আর কি ভালো থাকবে রে বাপ, ঘরের যা অবস্থা আর যা অশান্তি চলছে তাতে আমার হাড় মাস কালি হয়ে যাচ্ছে। তোর ঘরের খবর জানলে তোরও মাথা ঠিক থাকবে না। কি বলছো মা? বাড়িতে কি কিছু হয়েছে? কুসুম কি আবার তোমার সাথে কোনো বেয়াদবি করেছে বা কোনো অযত্ন করেছে? তুমি আমাকে খুলে বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। শুধু বেয়াদবি করলে তো আমি মুখ বুজে সয়ে নিতাম রে বাপ। সে যা শুরু করেছে তাতে আমাদের এই বংশের মুখে চুন কালি পড়েছে, আর সমাজে মাথা তুলে মুখ দেখানো এখন দায় হয়ে দাঁড়িয়েছে। মা, পরিষ্কার করে বলো তো ঠিক কি ঘটেছে? কুসুম তো তেমন মেয়ে না,
সে তো তোমাকে ছায়ার মতো আগলে রাখে আর আর সব সময় তোমার ভক্তি আর সেবা নিয়ে ব্যস্ত থাকে। ভক্তির নামে সে আসলে দিন রাত তোর চোখে ধুলো দেয় আর ঢং করে। তলে তলে সে ওই পাড়ার বাজে ছেলে আনোয়ারের সাথে দিনের পর দিন মেলামেশা করছে আর আমাদের অসম্মান করছে। মা, তুমি এসব কি বলছো? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কুসুম আমাকে আর এই পরিবারকে কলিজার মতো ভালোবাসে। সে এমন কাজ স্বপ্নেও করতে পারবে না। তোর মার কথা যদি বিশ্বাস না হয় তবে তুই নিজের চোখে গিয়ে দেখে নে, কুসুমের ঘরের জানালায় নাকি প্রতিদিন বিকেলে ওই আনোয়ারের পাঠানো প্রেমপত্র আর আজে বাজে সব চিরকুট এসে পড়ে থাকে। মা, যদি তোমার এই কথাগুলো তিলমাত্র মিথ্যে প্রমাণিত হয় তবে কিন্তু আমি এ বাড়ির কাউকে ক্ষমা করব না। কুসুমের সম্মান নিয়ে এমন কথা শুনলে আমার রক্ত গরম হয়ে যায়। নিজের গর্ভধারিণী মায়ের কথা তোর এখন বিশ্বাস হচ্ছে না তো? তুই এখনই ঘরে যা আর নিজের চোখে তল্লাশি করে দেখ সেখানে কি নোংরা জিনিস লুকিয়ে রাখা আছে, তবেই সব বুঝতে পারবি। ওগো, অবশেষে তুমি ফিরেছো। কতগুলো মাস পর আজ তোমাকে মন ভরে দেখলাম। তোমার শরীরটা তো খাটতে খাটতে খুব শুকিয়ে এক্কেবারে কালো হয়ে গেছে। আমি তো চিনতেই পারছি না তোমাকে। আমার শরীর শুকিয়েছে কিনা তা নিয়ে তোমার কোনো চিন্তা থাকবার তো কথা নয়, বরং আমার অনুপস্থিতিতে তুমি আমার ইজ্জত কিভাবে ধুলোয় মিশিয়েছো সেটা আগে পরিষ্কার করে বলো দেখি। এ কি অলক্ষণে কথা বলছো তুমি ঘরে ঢুকেই? আমি তো সব সময় তোমার ফেরার পথ চেয়ে চাতক পাখির মতো বসে থাকি। তুমি ছাড়া আমার আর এই দুনিয়ায় কোনো আপনজন নেই। এটা কি কুসুম? এই গোপন চিরকুটে কার নাম লেখা? আর এসব কি সব আজে বাজে কথা লেখা আছে আমাকে বুঝিয়ে দাও তো। ওগো, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তো জানি না ওই কাগজটা কোথা থেকে এলো বা কে ফেললো। আমি তো সেই দুপুর থেকে এক মুহূর্তের জন্য রান্নাঘর ছেড়ে বের হতে পারিনি। স্পষ্ট করে এই কাগজে পাড়ার ওই বদমাস আনোয়ারের নাম লেখা আছে, আর সে তোমাকে আজকে রাতে পুকুর ঘাটে সবার আড়ালে দেখা করতে বলেছে। তুমি কি বলবে সেও মিথ্যে? আমি এসবের কিছুই জানি না গো। ওগো, ওগো, কেউ হয়তো আমাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য জানলা দিয়ে এটা ভেতরে ফেলেছে। তুমি একটু ঠান্ডা মাথায় বিচার করে দেখো কে এটা করতে পারে। তোমার চোখে এমন জলের বান ডেকেছে কেন? অপরাধী না হলে তো মানুষের চোখে এত সহজে জল আসে না। আমার প্রশ্নের সোজাসুজি উত্তর দাও, কেন সে তোমাকে চিরকুট লিখেছে? তুমিও কি অবশেষে বাড়ির সবার মতো আমাকেই ভুল বুঝবে? আমি শুধু তোমাকে আর এই সংসারটাকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি, আর আজ তার প্রতিদান এই জঘন্য অপবাদ। ভালোবাসার প্রমাণ এখন আর চোখের জলে হবে না কুসুম। সময় আর পরিস্থিতি আজকে প্রমাণ দেবে তুমি কতটা পবিত্র। আমি এর শেষ না দেখে কোনোভাবেই ছাড়বো না, মনে রেখো। কি রে, তুই এখানে নিশ্চিন্তে বসে আছিস যে? আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? কেন বুবু, কি হয়েছে? তুমি কি বলছো বুঝিয়ে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি কি করে? সংসারের প্রতি কি তোর কোনো মন আছে নাকি? তোর মন তো থাকে এখন অন্যদিকে। তার রহমতের কোনো খেয়ালই তো তুই রাখিস না দেখছি। সে কোথায় আছে, কি করছে, কিছুই তো নজরে রাখার প্রয়োজন মনে করিস না। সে তো গ্রামের মোড়ে যাচ্ছে বলে গিয়েছে, হয়তো সেখানেই আছে এখনো। এখনো তো আসেনি। সে বলে গেছে আর তুই নিশ্চিন্তে বসে আছিস? আমি তো শুনলাম সে নাকি মন খারাপ করে পুকুর পাড়ে বসে আছে। সে কি, উনি ওখানে মন খারাপ করে বসে আছে কেন? কি হয়েছে ওনার? সে আমি কি করে জানবো বাপু? তুই বরং নিজেই গিয়ে দেখে আয়। সে তোমাকেই যেতে বলেছে। ঠিক আছে বাবু, আমি এখনই গিয়ে ওনাকে নিয়ে আসছি। যা যা, গেলেই বুঝবি মজা। তুমি গভীর রাতে চুপি চুপি পুকুর পাড়ে কেন এসেছো কুসুম? তবে কি তোমার এই চিরকুটে লেখা সাক্ষাতের কথা একদম 16 আনা সত্যি ছিল? তুমি কি আমার সাথে প্রতারণা করলে? তুমি আমাকে বিশ্বাস করো গো, আমাকে বুবু এসে বলল যে তুমি নাকি একা একা মন খারাপ করে পুকুর পাড়ে বসে আছো আর আমাকে ডেকে পাঠিয়েছো। তাই তো আমি ছুটে এসেছি। আমি তো এখানে মাত্র এই মুহূর্তে পা রাখলাম, আমাকে তো কেউ ডাকেনি। তবে ওই যে একটা আবছায়া ছায়া অন্ধকার ঝোপের আড়ালে দৌড়ে পালিয়ে গেল, ওটা 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 কারা ছিল শুনি? কে ছিল, কে?
আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কাউকেই দেখিনি বা কারোর সাথে কথা বলিনি। আমি শুধু তোমার ভালোবাসার টানে আর তোমার কথা ভেবেই এখানে একা একা অন্ধকারে হেঁটে এসেছি। মিথ্যে বলা এখনই বন্ধ করো কুসুম। নিজের দু চোখে স্পষ্ট দেখলাম একজন পুরুষ লোক অন্ধকারে পালিয়ে গেল, তুমি আমাকে আর কত মিথ্যে কত ধোঁকা দিয়ে ভুলিয়ে রাখবে? তবে কি তুমি সত্যিই মনস্থির করে নিয়েছো যে আমি একজন কলঙ্কিনী আর বিশ্বাসহীন মেয়ে? আমি কি তোমার সংসারে 10টা বছর কাটানোর পরে এতটাই নিচু আর জঘন্য কাজ করতে পারি সত্যি? আমার চোখের সামনে থাকাটা অকাট্য প্রমাণের কাছে আমার দীর্ঘদিনের বিশ্বাস আজকে চূড়ান্ত হার মেনেছে কুসুম। তুমি আমার পবিত্র ঘর আর আমার সম্মানের মুখে চুনকালি মাখিয়েছ, যা মোছবার নয়। তুমি আমাকে মেরেই ফেলো, যদি আমায় বিশ্বাস করতে না পারো তবে এই প্রাণে আর কাজ নেই। কিন্তু আমাকে এমন জঘন্য অপবাদ দিও না যে আমি মরে গেলেও বহন করতে পারবো না। তোমাকে যদি এখান থেকে তাড়িয়েও দিই তাহলে তোমার পাপের সঠিক বিচার হবে না। যাও, এখান থেকে চলে যাও। আমার চোখের সামনে তোমার এই অপবিত্র মুখ আর কোনোদিন দেখব না। দূর হয়ে যাও। আজ থেকে তবে তোমার আর আমার পথের গন্তব্য চিরতরে আলাদা হয়ে গেল রহমত। আল্লাহ যেন একদিন তোমাকে সত্য দেখান আর আমাকে নির্দোষ হওয়ার প্রমাণ তোমার সামনে নিয়ে আসেন। কি রে সালেহা, শুনলাম কুসুম নাকি আজ একেবারে কাক ডাকা ভরে তার বাপের বাড়ির দিকে পা বাড়িয়েছে। কাউকে কোনো কিছু না বলে বা কোনো বিদায় না নিয়ে সে বাড়ি ছেড়ে চলে গেল। চোরের মন তো সবসময় পুলিশ পুলিশ থাকে মা। নিজের সব নোংরা কীর্তি ধরা পড়ে গেছে আর রহমতের কাছে ঝাড়ি খেয়েছে, তাই ধরা পড়ার ভয় আর সম্মানের ভয় পালিয়ে বেঁচেছে আর কি। রহমতের মুখটা আজ সকালে একবার দেখেছিস? বেচারা একেবারে পাথর হয়ে গেছে আর চোখের পাতা একবারও নড়ছে না। তার কষ্টের আর কোনো সীমা নেই আজ। আমার খুব মায়া লাগছে। রহমত ভেঙে পড়লেও বাড়ির তো একটা বড় আপদ বিদায় হয়েছে মা, এতেই শান্তি। এবার থেকে এই বাড়ির চাবিকাঠি আর সব কর্তৃত্ব একমাত্র আপনার হাতেই থাকবে, আর কেউ খবরদারি করবে না। বাড়ির সব চাবিকাঠি আর দায়িত্ব তো এবার তোকেই হাতে তুলে নিতে হবে রে মা। তুই যেভাবে বুদ্ধি খাটিয়ে এই বংশের ইজ্জত আর আমার ছেলেটাকে বাঁচালি, তার জন্য তোকে যত দেব ততই যে কম মনে হবে। আমি তো শুধু আমার কর্তব্যের টানে এসব করেছি মা। আপনি আমার গুরুজন। কুসুমের মতো বিষাক্ত সাপ যদি এই বাড়িতে থাকতো তবে আমাদের এই সাজানো ঘর একদিন যে ধ্বংস হয়ে ধুলোয় মিশত মা। কিন্তু ওই বদমাশ আনোয়ারের বিষয় নিয়ে কি পুরো গ্রামে জানাজানি হয়ে যাবে খুব শীঘ্রই? যদি রটে যায় তবে তো পাড়ার লোক আমাদের দিকে আঙুল তুলবে আর আমাদের ইজ্জত থাকবে না। ওটা আমি একদম সুচারুভাবে সামলে নিয়েছি মা। আনোয়ারকে আমি টাকা দিয়ে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। ওকে আর কোনোদিন এই 10 গ্রামের ত্রিসীমানায় কেউ দেখতে পাবে না। আপনি নিশ্চিন্ত থাকুন। কুসুমের ফেরার কি আর কোনো ছিটে ফোটা পথ খোলা আছে? রহমতের যা মেজাজ দেখলাম, তাতে কি সে কোনোদিন ওই মেয়েটাকে মাফ করে আবার এই ঘরে ঠাঁই দেবে বলে মনে হয়? যা ষড়যন্ত্রের বীজ আমি নিজের হাতে বুনেছি মা, তার কোনো বিষ বৈদ্য এই দুনিয়ায় নেই। কুসুমের ওপর এমনভাবে কলঙ্ক লেপেছি যে সে 7 সমুদ্র 13 নদী পার হলেও আর ফিরবে না। ভাইয়া, তুমি এইভাবে পাগলের মতো একা ঘরে ঘুম মেরে মন খারাপ করে বসে থেকো না তো। একটা আপদ বিদায় হয়েছে, তাতে তো তোমার খুশি হওয়ার কথা। তার জন্য এভাবে শোক করছো কেন? কুসুম কি আসলে বিপদ ছিল শেফালি? ও তো ছিল এই বাড়ির প্রাণ ভোমরা আর সব কাজের কেন্দ্রবিন্দু। ও চলে যাওয়ার পর থেকে বিশাল ঘরটা কেন জানি শ্মশানের মতো ফাঁকা লাগছে। তুমি কি এখন ওই জানলায় পাওয়া চিরকুটটার কথা মনে মনে ভাবছো আর নিজেকে কষ্ট দিচ্ছ? মেজো ভাবি এমন কাজ করতে পারে বলে কি তোমার মনে হয়? হুট করে তুই আজকে কেন এই কথা বলছিস শেফালি? তুই কি কুসুম বা ওই আনোয়ারের ব্যাপারে অন্য কোনো গোপন তথ্য জানিস যা আমাকে আগে কোনো দিন বলিসনি বা বলতে সাহস পাসনি? না মানে ভাইয়া, সেদিন দুপুরবেলা সালেহা বাবু আর আনোয়ার বাগানের নির্জনে চুপি চুপি মেজো ভাবির আড়ালে ষড়যন্ত্র করেছিল। আর সালেহা বাবুর কথাতে আমিও কুসুম ভাবির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আজ নিজের কাছে নিজেকে ক্ষমা করতে পারছি না। কি বলছিস? ওরা একে অপরের সাথে
তুই এসব কথা আমাকে আগে বলিসনি কেন শেফালি? তাহলে হয়তো আমি রাগের মাথায় কুসুমকে এভাবে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম না, আর কুসুমের সম্মানও নষ্ট হতো না। আসলে ভাইয়া, আমি তখন বুঝতে পারিনি কত বড় অন্যায় হচ্ছে, কিন্তু বিশ্বাস করো ভাইয়া, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এসব কিছু সালেহা বুবু করেছে, মেজো ভাবির কোনো দোষ নেই। সালেহা বুবু কি তবে কুসুমকে ছোট করবার জন্য বা হিংসে মেটানোর জন্য এত বড় এক জঘন্য ষড়যন্ত্রের জাল বুনেছেন? তিনি এত নিচে নামতে পারে আমি ভাবতেই পাচ্ছি না। বুবু সবসময় আমার কাছে আড়ালে বলতো যে কুসুমকে যদি এই বাড়ি থেকে সরাতে পারা যায় তবে সব সম্পত্তি আর স্বর্ণালঙ্কার আমাদের হাতেই আসবে। তাই সে সবসময় ফন্দি খুঁজতো। হে ওপরওয়ালা, আমি এ কি মস্ত ভুল করলাম! এক সম্পূর্ণ নির্দোষ আর পবিত্র প্রাণকে আমি ঘরের লক্ষ্মী বানিয়েও সামান্য সন্দেহের বশবর্তী হয়ে আজকে কলঙ্কিনী বানিয়ে ঘর ছাড়া করলাম। আমি এখনই বুবুকে গিয়ে জিজ্ঞেস করব কেন এমন করলো। বুবু, আমার চোখের দিকে তাকে একদম সত্যি করে বলো তো একটা কথা, কুসুমের নামে ওই চিরকুটটা কি সত্যি আপনি আনোয়ারকে টাকা দিয়ে লেখাননি আর ষড়যন্ত্র করেননি? এ কি সাংঘাতিক কথা বলছিস রহমত? আমি তোর আপন বড় বোন সমতুল্য। আমি কেন আমার নিজের ভাইয়ের ঘর ভেঙে চুরমার করতে যাব? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আনোয়ারকে কিন্তু আজকে আমাদের গ্রামের পাশের হাটে পাওয়া গেছে বুবু। মোড়ল মশাই লোক তাকে ধরেছে, আর সে মারের ভয়ে সব সত্যি কথা নিজের মুখে পাড়ার লোকেদের সামনে স্বীকার করেছে। আনোয়ার তো গ্রাম থেকে অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল, আর সে তো কোনোদিন ফিরে আসবে না বলেছিল। সে আবার কবে ফিরে এলো এই গ্রামে? ওকে আমি আমার এক বিশ্বস্ত লোকের মাধ্যমে নজরবন্দি করে রেখেছিলাম আসল সত্যটুকু বের করবার জন্য, আর আজকে আমি সব জানতে পেরেছি, সব। আমি আসলে রহমত, আমি শুধু চেয়েছিলাম তোর মঙ্গলের জন্য কুসুমকে একটু কড়া শাসনে রাখতে, যেন সে আমাদেরকে ছাড়িয়ে যেতে না পারে। আমি আসলে খারাপ কিছু চাইনি। শাসন না বুবু, আপনি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে এক চরম জঘন্য ষড়যন্ত্র করেছেন। একটা সাজানো গোছানো পবিত্র ভালোবাসার সংসার আপনি হিংসে মেটাতে পুড়িয়ে ছাই করে দিয়েছেন আজকে। আমাকে দয়া করে এই একবারের মতো ক্ষমা করে দে রহমত। আমি লোভে আর হিংসেয় পুরো অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে এর ফল এত ভয়াবহ আর নিষ্ঠুর হবে কোনোদিন। আপনাকে ক্ষমা করার কোনো উপায় নেই বুবু। কুসুম যদি কোনোদিন বড় মন নিয়ে আপনাকে মন থেকে ক্ষমা করতে পারে, তবেই আপনি পাপের বোঝা থেকে হয়তো মুক্তি পাবেন। আমি এখন পাড়ার লোকেদের সামনে গিয়ে মুখ দেখাবো কি করে? আমি এখন কোথায় যাব? আপনি পাপ করেছেন, তার শাস্তি তো আপনাকে ভোগ করতেই হবে। আমি এখনই যাব কুসুমকে নিয়ে আসতে। কুসুম, আমি জানি আমি অনেক দেরি করে ফেলেছি, তবু আমাকে একটু ক্ষমা করতে পারবে? আমি তোমার উপর অনেক বড় অন্যায় করেছি, যা কোনোভাবেই ভুলবার নয়। ক্ষমা তো আমি সেই মুহূর্তেই তোমাকে করে দিয়েছি যেদিন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু হৃদয়ে যে কলঙ্কিত দাগ আর অপমানের ক্ষত তুমি এঁকে দিলে, তা কি এত সহজে কোনোদিন মুছে যাবে? আমি পুরো গ্রামের সবার সামনে তোমার সেই হারানো ইজ্জত আবার সগৌরবে ফিরিয়ে দেব কুসুম। সালেহা বুবু নিজের মুখেই সব ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে, আর আর সবাই এখন জানে তুমি নির্দোষ। মানুষের মুখে যে মিথ্যে অপবাদের বিষ লেগেছে, তাকে কোনো জল দিয়ে ধোয়া যায়? গ্রামবাসীরা কি আমাকে আর কোনোদিন সেই আগের মতো সম্মানের আর ভালোবাসার চোখে দেখবে বলে তোমার মনে হয়? আমি আছি তো সব সময় তোমার ছায়া হয়ে, তোমার পাশে। আমাদের এখানে থাকতে কষ্ট হলে আমরা প্রয়োজনে অন্য কোথাও, অন্য গ্রামে চলে গিয়ে নতুন করে আবার দুজনের জীবন শুরু করব। চলো আমার সাথে। মনের গভীরের কষ্ট কি শুধু জায়গা বদলালেই বা নতুন বাড়িতে গেলেই কমে যায়? মানুষের বিশ্বাস একবার ভেঙে চুরমার হয়ে গেলে তা জোড়া লাগানো যে পৃথিবীর সবচাইতে কঠিন কাজ। আমাকে আরেকটা শেষ সুযোগ দাও কুসুম। আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার জীবনের বাকিটা সময় তোমার সেবা করে আর তোমাকে খুশি রেখে কাটিয়ে দেব। বিশ্বাস করো আমাকে। হিংসে, ষড়যন্ত্র আর মিথ্যে অপবাদের এই বিষাক্ত গ্রামে ফিরে যাওয়ার চেয়ে আমার মনে হয় মরে যাওয়াও অনেক ভালো ছিল। তবুও তোমার মুখের দিকে তাকিয়ে আমি আবার ফেরার চেষ্টা করছি। চলো কুসুম, ঘরে ফিরে চলো। আজকের পর থেকে ওপরওয়ালার কসম খেয়ে বলছি, কোনো পাপিষ্ঠ তোমার দিকে একটা আঙুল তোলবারও দুঃসাহস দেখাবে না। আমি তোমার রক্ষক হয়ে থাকবো।
ঠিক আছে, চলো ঘরের দিকেই যাই। তবে একটা কথা চিরকাল মনে রেখো রহমত, আমাদের পবিত্র ভালোবাসা যেন আর কোনোদিন সামান্য কোনো সন্দেহের কাছে এভাবে চূড়ান্তভাবে হেরে না যায়।